ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক তো বোঝেন জনগণ। তাই আমরা শুরু করি অধ্যায়টি। রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপরে অনেক অংশ নির্ভরশীল। ওকে, সুনাগরিক দেশের জন্য, সুনাগরিক মানে ভালো নাগরিক দেশের জন্য হবে সম্পদ, আর তা না হলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। মানে কি বাধাগ্রস্ত হবে, থেমে যাবে। দেশের প্রগতি ও ব্যর্থতা উভয়ই নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা এবং দায়িত্ব কর্তব্য পালনের উপর। এই জন্য নাগরিকদের হতে হবে সুনাগরিক, মানে কি ভালো নাগরিক। বর্তমান অধ্যায়ে সুনাগরিকের প্রয়োজনীয় গুণাবলী, এর প্রতিবন্ধকতা, গুরুত্ব ইত্যাদি দিক সম্পর্কে আমরা জানব। এই অধ্যায়টিতে এগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথম পার্ট 1 সুনাগরিক ও বলছে কি সুনাগরিকের গুণাবলী। তাই সুনাগরিকের গুণাবলী এই পার্ট 1 নিয়ে আমরা এখন আলোচনা করব। তাই একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন কি সুনাগরিক, মানে কি ভালো নাগরিক। ওকে, কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, কেউই ভালো নাগরিক হয় কি জন্মগ্রহণ করে না। সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ ও বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে। কি এই সুনাগরিকের কতগুলো ভালো কিছু কি জ্ঞান অর্জন করতে হবে বা গুণ আছে, এই গুণগুলো আপনাদের কি করতে হবে, অর্জন করতে হবে। তাহলে আপনি কি সুনাগরিকে পরিণত হতে পারবেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিকের হতে হলে একজন নাগরিককে 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। একটি নাগরিকের 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। এটা কাদের মতে? রাষ্ট্রবিজ্ঞানীদের মতে যদি ভালো নাগরিক হতে চান তাহলে আপনার 3টি মৌলিক গুণের দিকে অধিকারী করতে হবে। নিচের ছকে সুনাগরিকের গুণাবলী কি কি তা উল্লেখ করা যায়। এই হলো সুনাগরিকের 3টি গুণাবলী। একটি হলো বুদ্ধি, দ্বিতীয় হলো কি আত্মসংযম, তৃতীয়টি হলো বিবেক বিচার। তা এই 3টি বিষয় আপনাদের কি করতে হবে, এই 3টি বিষয় আপনাদের গুণের অধিকারী হতে হবে। তাহলে আপনি একজন কি হতে পারবেন, সুনাগরিক হতে পারবেন। তাহলে প্রথমেই আমরা জানবো যে বুদ্ধি। বুদ্ধিটা কি সে সম্পর্কে এখন আমরা জানব। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের জন্য একটা কি মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। একজন বুদ্ধিমত্তা অর্জন করতে হলে আপনার কি লাভ করতে হবে, শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। বুঝতে পারছেন? অতএব নাগরিকদের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। এজন্য বাবা মায়ের উচিত সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়া, সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। ওকে, এবার আসেন আত্মসংযম। তা আত্মসংযমটা কি? সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিকের অসৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব ইত্যাদি থেকে বিরত রাখা, দেশ ও সমাজের স্বার্থে কাজ ও করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। আপনার কি ভালো একটা আত্মমর্যাদা নেন, আপনার কি সত্যবাদিতা অর্জন করতে হবে। আপনার দুর্নীতি করতে পারবেন না, আপনি অসৎ কাজ করতে পারবেন না, স্বজন প্রীতি মানে কি আপনার আত্মীয়দের প্রতি আপনার ভালোবাসা দেখাতে পারবেন না, মানে কি আপনার এই টান দেখাতে পারবেন না, মানে কি স্বার্থের দিকে। আত্মসংযমী নাগরিক নিয়ম কানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। বুঝতে পারছেন? সুনাগরিককে এ সকল কর্মকাণ্ডে রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক। বুঝতে পারছেন? এবার আসেন বিবেক বিবেচনা। তাই বিবেক বিবেচনাটা কি? বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান, একটা ভালো মন্দের জ্ঞান, যেটা বিবেক বিচার বিবেচনা বোঝায়। একজন নাগরিককে
শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না, যে কোনো কাজ সম্পূর্ণ করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ, মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। এছাড়াও সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যাও সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। বিবেক হলো সুনাগরিক কি শক্তি? জাগ্রত শক্তি। বুঝতে পারছেন? অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদেরও বিবেক বুদ্ধি সম্পূর্ণ হতে উৎসাহিত করবে। উল্লিখিত গুণগুলো ছাড়াও সুনাগরিকের আরও কতগুলো গুণ থাকা প্রয়োজন। যেমন সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাব অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। বুঝতে পারছেন? এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী জানলাম। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি এবং পরিচর্যা ছাড়াও যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসব গুণের অভাব হলে দেশ ভালোভাবে চলতে পারে না। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। তাহলেই আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধিশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। বুঝতে পারছেন? তাই আমরা পার্ট 1-এ যে প্রশ্নগুলো পেলাম সেগুলো আমি একবার বলে দিতে আছি। কারা দেশের মূল্যবান সম্পদ? তাহলে সুনাগরিকরা দেশের মূল্যবান সম্পদ। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন? একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। সুনাগরিক হতে হলে একজন নাগরিকের কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হবে? কয়টি? 3টি। রাষ্ট্রের উন্নতি কিসের উপর অনেক অংশে নির্ভরশীল? সুনাগরিকের। ওকে, নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর রাষ্ট্রের উন্নতি অনেক অংশ নির্ভরশীল। রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ হল কি? বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমান অর্জনের সবচেয়ে বড় উপায় কি? বুদ্ধিমান অর্জনের সবচেয়ে বড় উপায় হচ্ছে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করা। আত্মসংযমী নাগরিকের কোন ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে? আত্মসংযমী নাগরিক অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকা। আত্মসংযম নাগরিক কোনটি হতে বিরত রাখে? আত্মসংযম নাগরিক অসৎ কাজ থেকে বিরত রাখে। সুনাগরিকের জাগ্রত শক্তি কোনটি? বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। বিবেক বিচার বলতে কোনটি বোঝায়? বিবেক বিচার বলতে ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব, কর্তব্যকে বোঝায়। তা বুঝতে পারছেন পার্ট 1। এবার আসেন পার্ট 2.1। তো পার্ট 2.1 নিয়ে আমরা এখন পড়ব। তাহলে শুরু করি। বাংলাদেশ সুনাগরিকের প্রতিবন্ধকতা। তাই বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা নিয়ে এখন আমরা আলোচনা করব। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা। কারণ সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা। এগুলো আমাদের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে। ওকে, নিচে বাংলাদেশের বিরাজমান ও সংক্রান্ত কয়েকটি প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হলো। একটা হলো নির্লিপ্ত ব্যক্তি স্বার্থপরতা, দলীয় মনোভাব, নিরক্ষরতা বা অক্ষতা বা নির্লিপ্ততা। তাই প্রথমে আমরা পড়ব নির্লিপ্ততা। নির্লিপ্ততাটা মানে কি? সাধারণভাবে কাজের প্রতি নাগরিকের উদাসীনকে বলে নির্লিপ্ততা। তাই নির্লিপ্ততা কাকে বলে বুঝতে পারছেন? সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য ও কাজে অহিনা, মানে কি কাজে মন থাকে না, যেটা আমরা বলে থাকি। আমাদের দেশের নাগরিকদের মধ্যেও এ জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না। বুঝতে পারছেন? এমনকি নাগরিক হিসাবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে না। ব্যক্তি স্বার্থপরতা, এটি সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তরায়। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। এর ফলে নাগরিক সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি
পক্ষপাতিত্ব করে থাকে। এ কারণে নির্বাচন অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ও ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে কি করি আমরা ভোট দেই। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজে আত্মহী ও পরিচিত জনকে চাকরি দেয়, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়ম করে। এ সময় কিছু সুনাগরিকতার প্রতিবন্ধকতা, এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে কি ক্ষতিগ্রস্ত করে ফেলে। বুঝতে পারছেন? এবার দলীয় মনোভাব, দলীয় লোক যেটা আমরা বলে থাকি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, ফলে এ শাসন ব্যবস্থা এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে বিভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, কিন্তু এই ব্যবস্থায় আমরা নিজের দলের প্রতি একরকম, বিরোধী দলের লোকদের প্রতি অন্যরকম আচরণের করলে তা সুনাগরিক হওয়ার পথে একটি বাধা হয়ে দাঁড়ায়। বুঝতে পারছেন দলীয়টা? এবার আসেন অজ্ঞতা ও নিরক্ষরতা। অজ্ঞ ও নিরক্ষর লোক অনেক কিছু জানতে বা বুঝতে পারে না, মানে যারা লেখাপড়া পারে না, যেটা আমরা বলি অশিক্ষিত। ওকে, আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর। যারা লেখাপড়া জানে না তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। বুঝতে পারছেন? তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। অতএব বাংলাদেশ বিপুল সংখ্যক নাগরিকের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে ও নিরক্ষরতা থেকে মুক্ত হতে হবে। ধর্মান্তরতা বলছে সুনাগরিকতার বিকাশে ধর্মান্তরতা একটি বিরাট অন্তরায়। ধর্ম যেটা আমরা বলি, ধর্মান্তরতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে, মানে কি অন্য ধর্মের প্রতি কী করে বিদ্বেষী করে। এই ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহিত উন্নতি ও প্রগতিকে বিনষ্ট করে, মানে কি নষ্ট করে দেয়। তারপর বলছে দাম্ভিকতা মানে কি এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। ওকে, এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে, অন্যের মতামতকে গুরুত্ব দেয় না, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এ ধরনের মানসিকতা সুনাগরিকতার পথে বিরাট বাধা। তারপর আছেন সাম্প্রদায়িকতা। এটি একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতা মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ঠ মানে কি সংখ্যা যারা বেশি লোকদের মধ্যে অনেক এই মনোভাব তৈরি হতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্যের ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসাবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। বুঝতে পারছেন? এবার আসেন অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে পড়তে পারে না, ফলে তাদের বুদ্ধিমত্তা যথাযথ বিকাশ হয় না, তাদের বিবেকও সঠিকভাবে কাজ করে না। বুঝতে পারছেন? যা সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। তাহলে পার্ট 2.1 থেকে আমরা যে প্রশ্নগুলো শিখলাম বা পার্ট 2 থেকে আমরা যে প্রশ্নগুলো শিখলাম সেগুলো হলো যে সুনাগরিক গুণগুলো কিভাবে প্রবাহিত হয়, সুনাগরিক গুণগুলো পরিবার ও সমাজ ও রাষ্ট্রের দ্বারা প্রবাহিত হয়, কী ধরনের সমস্যা সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে আমরা পার্ট 2.2 এটা একটু শেষ করে দিই। সুনাগরিক প্রতিবন্ধকতার দূরীকরণের উপায়, এটা একটা মুখস্থ করে ফেলতে হবে আপনাদের। বুঝতে পারছেন? তাই উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মানে কি আপনার কি করতে হবে, আপনার দেশকে দেশপ্রেমে উৎপন্ন মানে কি তাদেরকে জাগ্রত করে তুলতে হবে। সকল ধরনের অলসতা ও লিপিবদ্ধতা পরিহার করে দেশ গঠনের অংশগ্রহণ করতে হবে। ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সর্বজনীয় মনোভাব পোষণ করতে হবে। শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণ মনোভাব জাগ্রত করতে হবে। দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণের মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষ যদি
একজন মানুষ যদি কল্যাণকর মতামত প্রদান করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতের কি করতে হবে? স্তব্ধ করা যাবে না। অর্থনৈতিক অনগ্রতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাই এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলো আমি আরেকবার বলে দিই। আমাদের দেশে কত অংশ নাগরিক নিরক্ষরতা? 1/3 কোনটির ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে? সাম্প্রদায়িকতার ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনেক সময় বিভেদ ও অশান্তি সৃষ্টি হয়। বুঝতে পারছেন? তারপরে যেটা আমরা শিখব যে পার্ট 3, তাই আমরা এখানেই শেষ করে দেব। এরপর পর্ব 2 আপনাদের অধ্যায়টি ফুল শেষ করব। তাই থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।